1947 সালের 14ই আগস্ট রাত 12টায় একটা দাগ টানা হয়েছিল ভারতের মানচিত্রে। সেই একটা দাগ আলাদা করে দিয়েছিল লক্ষ লক্ষ পরিবারকে, মেরে ফেলেছিল 20 লক্ষ মানুষকে, আর বাড়ি ছাড়া বানিয়েছিল 1,50,00,000 মানুষকে। কিন্তু জানেন কি, এই ভাগাভাগি করেছিল এমন একজন যে কখনো ভারতে আসেনি। আজকে আমি আপনাকে বলবো সেই আসল গল্প, যেটা স্কুলের বইয়ে পুরো লেখা নেই। আজ আমরা জানবো ভারতবর্ষের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, দেশভাগ। কিন্তু এই গল্প শুধু ইতিহাস না, এটা আজও আমাদের প্রভাবিত করছে। আজ আপনি জানবেন কিভাবে ব্রিটিশরা 200 বছর শাসন করার পর দেশ ভাগ করে চলে গেল, আর কে ছিল সেই ব্যক্তি যে মাত্র 5 সপ্তাহে বর্ডার টানলো, কেন হিন্দু মুসলিম দাঙ্গা এত ভয়ঙ্কর হয়ে উঠল, আর 4, এই ভাগের প্রভাব আজও কেন রয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো এমন একটা সত্য যেটা আপনার চিন্তা বদলে দেবে। তো চলুন শুরু করি। প্রথমে বুঝতে হবে ব্রিটিশরা ভারত ছাড়তে চাইছিল কেন। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ব্রিটেন জিতেছিল, কিন্তু পুরো দেশ ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের টাকা ছিল না, শক্তি ছিল না, আর ভারতে চলছিল প্রচণ্ড আন্দোলন। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং সবাই লড়ছিল স্বাধীনতার জন্য। ব্রিটিশরা বুঝে গেছিল এখন আর ভারত ধরে রাখা সম্ভব না, কিন্তু তারা এমনভাবে যেতে চাইল যাতে ভারত কখনো শক্তিশালী না হতে পারে। আর সেই পরিকল্পনা ছিল দেশ ভাগ করে দেওয়া। জানেন কি, ব্রিটিশরা শত শত বছর আগে ভারতে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করেছিল। 1857 সালের বিদ্রোহের পর তারা বুঝেছিল যদি হিন্দু মুসলিম এক হয়ে যায় তাহলে ব্রিটিশদের শেষ। তাই তারা শুরু করলো ডিভাইড অ্যান্ড রুল নীতি। আলাদা আলাদা নির্বাচন ব্যবস্থা, আলাদা আলাদা সুবিধা, আর ধর্মের ভিত্তিতে ভাগ করা। আর ধীরে ধীরে মানুষের মনে ঢুকিয়ে দিল আমরা আলাদা। এখন আসি মোহাম্মদ আলী জিন্নাহের কথায়। অনেকে জানে না, জিন্নাহ শুরুতে ধর্মনিরপেক্ষ নেতা ছিলেন। তিনি চাইতেন এক অখণ্ড ভারত। কংগ্রেসেরও সদস্য ছিলেন, কিন্তু কংগ্রেসের ভেতরে তিনি অবহেলিত বোধ করতেন। তিনি মনে করতেন মুসলিমদের প্রতিনিধিত্ব ঠিকমতো হচ্ছে না, আর ধীরে ধীরে তিনি মুসলিম লীগের দিকে ঝুঁকলেন। 1940 সালে জিন্নাহ লাহোর প্রস্তাব দিলেন। সেখানে প্রথমবার বলা হলো আলাদা দেশ, পাকিস্তান। কিন্তু এখানেই আসল টুইস্ট, জিন্নাহ আসলে পাকিস্তান চাইতেন কি না এই নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আজও বিতর্ক আছে। অনেকে বলেন জিন্নাহ আসলে চাপ তৈরি করেছিলেন যাতে মুসলিমদের বেশি ক্ষমতা দেওয়া হয় কংগ্রেসে। কিন্তু যখন কংগ্রেস রাজি হলো না, জিন্নাহ আটকে গেলেন নিজের দাবিতেই। আর ব্রিটিশরা তারা এই সুযোগ কাজে লাগালো। 1947 সালের জুন মাসে ব্রিটিশ সরকার ঘোষণা করলো ভারত ভাগ হবে, কিন্তু কোথায় দাগ টানা হবে। আর এই কাজের জন্য পাঠানো হলো সাইরিল র্যাডক্লিফ নামে একজন আইনজীবীকে। সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হলো এই লোক কখনো ভারতে আসেনি, তিনি ভারত সম্পর্কে কিছু জানতেনই না। আর তাকে মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হলো 8,000 কিলোমিটার বর্ডার টানার জন্য। ভাবুন তো, 5 সপ্তাহে সে কিভাবে বুঝবে কোথায় কোন ধর্মের মানুষ থাকে, কোন গ্রাম কোথায় যাবে, কোন নদী, কোন রেল লাইন কোথায় পড়বে। র্যাডক্লিফ শুধু পুরনো মানচিত্র দেখে আর কিছু তথ্যের উপর ভিত্তি করে দাগ টানা শুরু করলেন। আর 14 আগস্ট 1947 ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল। কিন্তু র্যাডক্লিফ লাইনের মানচিত্র প্রকাশ হলো 17 আগস্ট। মানে 3 দিন পর্যন্ত কেউ জানতো না কে ভারতে আছে আর কে পাকিস্তানে। দেশ ভাগের সাথে সাথে শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় দেশ ত্যাগ। পাকিস্তানে থাকা হিন্দু শিখ চলে আসতে লাগলো ভারতে, আর ভারতে থাকা মুসলিমরা চলে যেতে লাগলো পাকিস্তানে। প্রায় 1,50,00,000 মানুষ বাড়ি ছাড়া হয়ে গেল। কিন্তু এই যাত্রা ছিল মৃত্যুর যাত্রা। ট্রেনে, রাস্তায়, গ্রামে সব জায়গায় চলছিল দাঙ্গা। হিন্দু মুসলিমকে মারছিল আর মুসলিম হিন্দুকে মারছিল। শিখরাও প্রতিশোধ নিচ্ছিল মুসলিমদের ওপর, কারণ পাঞ্জাব ভাগ হয়ে গিয়েছিল। আর জানেন কি, পুরো ট্রেন ভরা মৃতদেহ পাঠানো হতো এক দেশ থেকে আরেক দেশে। মহিলাদের উপর চলছিল নৃশংস অত্যাচার। পরিবার ভেঙে যাচ্ছিল, বন্ধু শত্রু হয়ে যাচ্ছিল। প্রায় 20 লক্ষ মানুষ মারা গিয়েছিল। আর সবচেয়ে দুঃখের বিষয়, এই মানুষগুলো বছরের পর বছর ধরে একসাথে বাস করছিল, কিন্তু হঠাৎ করে তারা শত্রু হয়ে গেল শুধু একটা দাগের কারণ। অনেকে প্রশ্ন করেন এই পুরো ঘটনার মধ্যে মহাত্মা গান্ধী কোথায় ছিলেন। গান্ধীজি শেষ পর্যন্ত দেশভাগের বিরোধিতা করছিলেন। তিনি বলেছিলেন
দেশ ভাগ করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে ভাগ করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে মেনে নিতে হয়েছিল, কারণ পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে দাঙ্গা থামানো যাচ্ছিল না। নেহেরু, প্যাটেল সবাই বুঝে গিয়েছিলেন ভাগ ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু গান্ধীজি হাল ছাড়েননি। স্বাধীনতার পরও তিনি দিল্লিতে, কলকাতায়, নোয়াখালীতে গিয়ে দাঙ্গা থামানোর চেষ্টা করেছিলেন। তিনি অনশন করেছিলেন শান্তির জন্য, কিন্তু কিছু মানুষ তাকে মুসলিমদের পক্ষপাতী বলে মনে করত। আর 1948 সালের 30 জানুয়ারি নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করে। এই দেশভাগ গান্ধীজির জীবনও কেড়ে নিয়েছিল। 1947 থেকে 2026 প্রায় 80 বছর হয়ে গেছে, কিন্তু দেশভাগের ক্ষত আজও শুকায়নি। ভারত পাকিস্তান 3 বার যুদ্ধ করেছে। কাশ্মীর নিয়ে বিবাদ আজও চলছে। সীমান্তে প্রায় প্রতিদিন গুলি চলে, আর দুই দেশের মানুষ একে অপরকে শত্রু মনে করে। এই দেশভাগের গল্প শুধু ইতিহাসের পাতায় থাকার জন্য না, এটা আমাদের শেখায় কিভাবে রাজনীতি, ক্ষমতার খেলা সাধারণ মানুষের জীবন ধ্বংস করে দেয়। 1947 সালে যারা দেশভাগের সিদ্ধান্ত নিয়েছিল তারা নিরাপদ ছিল, কিন্তু যারা রাস্তায় ছিল, ট্রেনে ছিল, গ্রামে ছিল, তারা মরেছিল। আজও যুদ্ধ হয়, সৈনিকরা মরে, সাধারণ মানুষ মরে, আর নেতারা বসে থাকে নিরাপদে। দেশভাগ আমাদের শেখায় ঘৃণা কখনো সমাধান হতে পারে না। ধর্মের ভিত্তিতে দেশ বানানো কখনো শান্তি আনে না। পাকিস্তান বানানো হয়েছিল মুসলিমদের জন্য, কিন্তু আজ পাকিস্তান নিজেই ভাগ হয়েছে। বাংলাদেশ আলাদা হয়ে গেছে 1971 সালে। মানে ধর্ম দিয়ে দেশ চলে না, ভালোবাসা, সম্মান আর ন্যায় বিচার দিয়ে চলে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম দেশভাগের আসল কাহিনী, কিভাবে 20 লক্ষ মানুষ মারা গেছিল আর 1,50,00,000 মানুষ বাড়ি ছাড়া হয়ে গেছিল। এখন আপনাকে একটা প্রশ্ন করি, যদি 1947 সালে দেশভাগ না হতো, আজকে পরিস্থিতি কেমন হতো? আমরা কি আরো শক্তিশালী হতাম, নাকি আরো বেশি সমস্যায় পড়তাম? কমেন্টে জানান। আর যদি আজকের ভিডিও থেকে কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি এরকম ইতিহাসের গল্প নিয়মিত নিয়ে আসি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন। ধন্যবাদ।